শুল্ক কমাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধান উপদেষ্টা। ইতিবাচক সাড়া পাওয়ার আশা। মার্কিন পণ্য আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানোর চিন্তা। ইউনূস মোদি বৈঠকে ঢাকা দিল্লি সম্পর্কে নতুন অধ্যায় শুরুর আশা। আন্তর্জাতিক আইন মেনে বিচার হলে শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য হবে ভারত, মত সাবেক রাষ্ট্রদূতের। হেফাজতে ইসলাম বিএনপির লিয়াজো কমিটির বৈঠক। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানে দ্রুত রোডম্যাপ ঘোষণার তাগিদ। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের দাবি। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। রফতানি শুল্ক কমাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফেব্রুয়ারি থেকেই এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে উল্লেখ করে ইতিবাচক সাড়া পাওয়ার আশা করছে অন্তর্বর্তী সরকার। যমুনায় জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানিয়েছেন তার হাই রিপ্রেজেন্টেটিভ। আর বাণিজ্য ঘাটতি কমাতে মার্কিন পণ্য আমদানি বাড়ানো হবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাড়তি শুল্কে ক্ষতি নয়, দেশের তৈরি পোশাকে বৈচিত্র্যতা থাকায় সম্ভাবনার নতুন দুয়ার খুলতে পারে। তৈরি পোশাক সহ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় $840 কোটি পণ্য রপ্তানি করে বাংলাদেশ। এতদিন মাত্র 15% শুল্ক ধার্য ছিল। তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তে বাংলাদেশের শুল্ক বেড়ে 37% দাঁড়িয়েছে। নতুন শুল্কের বোঝা নিয়ে দেশটিতে কিভাবে বাংলাদেশের রপ্তানির ধারা অব্যাহত রাখা যায় তা নিয়ে শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তার বাসভবন যমুনায় জরুরি বৈঠকে বসেন বাণিজ্য উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিডার নির্বাহী চেয়ারম্যান ও বিশেষজ্ঞরা। ছিলেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ও বিশেষ দূত। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি আকস্মিক কোনো বিষয় নয়। ফেব্রুয়ারিতেই বাংলাদেশ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে, যা এখনো চলছে। তাই ইতিবাচক সাড়া পাওয়া যেতে পারে বলেও জানান তিনি। এটা প্রধান উপদেষ্টা এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসবার পরের থেকে অনুধাবন করেছেন এবং একেবারে সময়ে মতন ব্যবস্থা নিয়েছেন। আমরা প্রথম দেশ যারা ইউনিল্যাটারালি এই উদ্যোগটা নিয়েছে, সেটা তারা রেকগনিশন নিয়েছেন। সুতরাং আমরা ধারণা করছি যে আমরা যখন রিভিউর জন্য তাদের কাছে অনুরোধ করব, আমরা একটা ইতিবাচক সাড়া দেব। আর বাণিজ্য উপদেষ্টা জানান, বাণিজ্য ঘাটতি কমাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধান উপদেষ্টা। আর মার্কিন শুল্ক নীতিতে তৈরি পোশাক খাত ক্ষতিগ্রস্ত হবে না, বরং খুলবে সম্ভাবনার দুয়ার। নিশ্চিতভাবে সবচেয়ে বড় সম্পদ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, এবং ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা ব্যবহার করে আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব। আমাদের ধারণা এটা কোনো ক্ষতিগ্রস্ত আমরা হব না। আমাদের থেকে ট্যারিফ কম আছে ইন্ডিয়া এবং পাকিস্তানের, থাকলেও আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাই। সো আমরা মনে করি যে এটা বরং আরো সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। এছাড়া বাণিজ্য ঘাটতি কমাতে নানা পদক্ষেপের কথা জানান সরকারের নীতি নির্ধারকরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ব্যাংককে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্কে নতুন দ্বার উন্মোচন হলো বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে কোনো একক রাজনৈতিক দলের কারণে দুই দেশের সম্পর্ক থেমে থাকতে পারে না। এদিকে সাবেক এক রাষ্ট্রদূত বলছেন, আন্তর্জাতিক আইন মেনে বিচার হলে শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য হবে ভারত। মনির হোসেনের রিপোর্ট। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি হতে থাকে। এছাড়া ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দুই দেশের সম্পর্ক আরও জটিল করে তোলে। শুক্রবার বিমস্টেক শীর্ষ সম্মেলনে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকের পর দুই দেশের সম্পর্কের গতি প্রকৃতি এখন কেমন হবে তা নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে বিএনপি বৈঠককে ইতিবাচক হিসেবে উল্লেখ করছে। বৈঠকটা এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, শুধু একটি রাজনৈতিক দলের উপর ভিত্তি করে দুই দেশের সম্পর্ক থেমে থাকতে পারে না। এই বৈঠক ভারত বাংলাদেশের নতুন সম্পর্কের দ্বার উন্মোচন করেছে। একটা পলিটিক্যাল পার্টি ভারতের কিংবা একটা পলিটিক্যাল পার্টি বাংলাদেশের, তার উপরে
বেস করে এই বড় দুটো দেশের মধ্যে আসলে সম্পর্ক থেমে থাকতে পারে না। আমরা ভালো সম্পর্ক চাই। ইন্ডিয়াও এখন বসছে, আমি মনে করি বরফ গলতে আরম্ভ করেছে। দুই দেশের সম্পর্ক উন্নয়নে দেয়াল হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু। এ বিষয়েও বৈঠকে আলোচনা হয়। যদিও শেখ হাসিনাকে ফেরত পাওয়ার বিষয়ে খুব একটা আশাবাদী নন বিশ্লেষকরা। তবে আন্তর্জাতিক আইন মেনে ব্যবস্থা নিলে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দিতে ভারত বাধ্য হবে বলেও মনে করেন সাবেক রাষ্ট্রদূত। আমরা তো ইন্টারন্যাশনাল লতে চলে যাব, তখন ইন্ডিয়া জাতিসংঘের একজন সদস্য এবং ইন্টারন্যাশনাল ল মেনে এটা করতে মোটামুটি বাধ্য হবে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মুখ থুবড়ে পড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে দেখা দিয়েছে নতুন আশার আলো। 1,80,000 রোহিঙ্গাকে ফেরার জন্য যোগ্য হিসেবে মিয়ানমারে চিহ্নিত করাকে কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে বহুমুখী আলোচনার পরামর্শ তাদের। এদিকে আশায় বুক বেঁধেছেন আশ্রিতরাও। নিরাপত্তা দিয়ে কোথায় ফিরিয়ে নেওয়া হবে এটি দ্রুত পরিষ্কার করার দাবি রোহিঙ্গাদের। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। 2017 সালে মানবিক দিক বিবেচনায় নিয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। আশ্রয় দেওয়া রোহিঙ্গাদের সংখ্যা এখন 13 লাখের বেশি। প্রত্যাবাসন নিয়ে আশার আলো দেখায় জাতিসংঘের মহাসচিবের সফর। সামনের বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই অবশেষে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার। আর চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর্যায়ে আছে আরও 70,000 রোহিঙ্গা। ডক্টর ইউনূস মহোদয়ের যে কূটনৈতিক সফলতা বলবো, তো সবকিছু মিলিয়ে একটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পেরেছে দীর্ঘদিন পর। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে সেটা পর্যবেক্ষণ করে দেখতে হবে যে আসলে সেখানে নিরাপত্তার ব্যবস্থাটা আছে কিনা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, তালিকা হাতে পেলে পরিবারগুলোকে শনাক্তের পর নির্দিষ্ট প্রক্রিয়ায় প্রত্যাবাসন করা হবে। আমরা প্রস্তুত আছি, আমরা আগে তালিকা সরবরাহ করেছি, সেই তালিকা আসলে সরকারের নির্দেশনা অনুযায়ী রিপাট্রিয়েশন শুরু হবে ইনশাআল্লাহ। এমন খবরে খুশি ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। নিরাপদে নিজ ভিটে মাটিতে ফিরে যেতে রাজি তারা। মানে বেশি খুশি হই যাইফারিম বলে আর দাদা মানে কি দিলরা আশা করছি আর নাগরিক দিয়ে সুন্দর করে নিলে নকা যাইতাম যাইবে আর দেশে তারা তো যাইবে এরা দাস আর আসলে আলটিমেট সলিউশন। 2018 থেকে 20 সাল পর্যন্ত 6 দফায় মিয়ানমারকে রোহিঙ্গাদের তালিকা দেয় বাংলাদেশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। প্রবেশের সময় আরও থাকছে। চৈত্রের খরতাপে স্বস্তি হয়ে ঝরল বৃষ্টি। ঢাকা, খুলনা, সিলেট, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে মৌসুমের প্রথম কালবৈশাখী। এপ্রিল মে জুড়ে বজ্রঝড়ের পূর্বাভাস। ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে দ্রুত রোডম্যাপ চায় হেফাজতে ইসলাম ও বিএনপি। শনিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকে এ বিষয়ে ঐক্যমত্য হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপি যেমন সংস্কার চায় তেমনি আওয়ামী লীগের গণহত্যারও বিচার চায়। বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি আলেম ওলামাদের ওপর নির্যাতন হয়েছে অভিযোগ করে তাদের বিরুদ্ধে করা সকল মামলা প্রত্যাহারের দাবি জানান সালাউদ্দিন আহমেদ। জুলাই বিপ্লবের পর শেখ হাসিনা সহ তার দোসরদের বিরুদ্ধে করা মামলা নিষ্পত্তির স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর প্রস্তাব করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বিএনপি ও হেফাজতে ইসলাম গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে একমত। হেফাজত ইসলাম বাংলাদেশের উপরে কি হত্যাযজ্ঞ চালানো হয়েছে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের সময়ে, আলেম ওলামাদের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট আমলে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, জেলে ভরা হয়েছে এবং সীমাহীন নির্যাতন করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার চাই, এটা তাদের দাবি, আমরা একমত। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য ওনাদের দাবি আছে, যেই দাবি আমরা প্রকাশ্যে করেছি, লিখিতভাবে করেছি, সরকারকে জানিয়েছি, জনগণের সামনে আমরা প্রস্তাব আকারে তুলে ধরেছি। তারা সেই দাবি আমাদের কাছে পুনরায় উত্থাপন করেছেন। আমরা চাই
আওয়ামী লীগকে গণহত্যার দায়ে, মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনা হোক। দিল্লির নির্দেশে পিলখানায় 57 সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল বলে দাবি করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার বিকেলে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার কর্মী সভায় এ দাবি করেন তিনি। পিলখানার 57 জন বাংলাদেশের সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল, সেটাও দিল্লির নির্দেশে হয়েছিল। ছাত্র জনতার জুলাইয়ের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের তারিখ 24 সালের 5 আগস্ট পর্যন্ত পুলিশের গাড়ি থেকে হত্যা করে লাশ চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়েছ, হেলিকপ্টার চালিয়ে নিরস্ত্র জনতার উপরে গুলি চালিয়েছ। নির্বাচনের আগে এই মানবতা বিরোধী অপরাধী নিশ্চিতভাবে যারা সেই জাতির উপরে খুন করেছে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ঈদের ছুটির শেষ দিনে রাজধানীমুখী মানুষের ঢল নেমেছে। রোববার থেকে শুরু হবে কর্মব্যস্ততা, তাই ঈদ উদযাপন শেষে কাজের তাগিদে ফিরছেন মানুষ। প্রিয়জনের সঙ্গে কাটানো আনন্দ সময়ের স্মৃতিচারণ করেছেন অনেকে। তেমন কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই নিরাপদে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। ভোরের আলো ফোটার আগেই সদরঘাট লঞ্চ টার্মিনালে একে একে ভিড়তে থাকে বিশাল আকৃতির লঞ্চ। ঈদের ছুটিতে বাড়িতে যাওয়া দক্ষিণাঞ্চলের যাত্রীদের নিয়ে হুইসেল বাজিয়ে কর্মব্যস্ত নগরীতে ফেরা। দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুট থেকে ছেড়ে আসা প্রায় প্রতিটি লঞ্চ ছিল উপচে পড়া ভিড়। ঈদের ছুটি কাটিয়ে নিরাপদে রাজধানীতে ফিরতে পারলেও ছিল বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। অনেকদিন কর্মব্যস্ততার মাঝখানে নিজেকে একটু ফ্রি করে সময় দিলাম, অনেক ভালো লাগছে। ভাড়াটা আগের চেয়ে কিছু পরিমাণ তুলনা বেশি নিচ্ছে, আগে 300 টাকা, এবার 400 টাকা নিচ্ছে। এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মে ভোর থেকে একে একে প্রবেশ করতে থাকে ট্রেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাত্রী বোঝাই করে ট্রেন আসে ব্যস্ত নগরীতে। দিনভর ব্যস্ত প্ল্যাটফর্ম, কানায় কানায় যাত্রীতে পরিপূর্ণ ট্রেন নিয়ে ঢাকায় ফেরে রাতেও। ঈদে প্রিয়জনের সঙ্গে কাটানো সুখস্মৃতি নিয়ে ফেরেন সাধারণ মানুষ। তেমন কোনো ঝক্কি ঝামেলা ছাড়া নিরাপদে ফিরতে পেরে খুশি যাত্রীরা। আলহামদুলিল্লাহ ভালো ছিল। ঈদ শেষ করে আমরা যখন আসলাম, টিকিট তো আগেই করা ছিল, তো তেমন কোনো অস্বস্তি বোধ হয়নি। খুব আনন্দপূর্ণ হয়েছে এবং চমৎকার ঈদ করে, এবং জার্নিটাও খুব সুন্দর হলো। জার্নি ভালো ছিল, ঈদের এক্সপেরিয়েন্স সবকিছু মিলিয়ে ভালো ছিল। এছাড়া সড়ক পথে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরছে ব্যস্ত মানুষ। রাজধানীর গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা যায় কোনো ধরনের বিড়ম্বনা ছাড়া স্বস্তিতেই ঢাকা ফিরছেন যাত্রীরা। এবছর সব থেকে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পেরেছে। রাস্তায় কোনো সমস্যা হয় নাই, ভাড়াও খুব কম ছিল আগের থেকে। বাড়তি কোনো ঝামেলা পোহাতে হয় নাই, এবং বাড়তি টিকিট যে বাড়তি টাকা, এই টাকাও আমরা দিতে হয়নি। ঈদের দীর্ঘ ছুটি থাকার কারণে গত কয়েকদিন ধরেই ঢাকা ফিরছে কর্মজীবীরা। রাস্তায় তেমন ঝক্কি ঝামেলা ছিল না বলে জানান যাত্রীরা। তবে যারা ঈদে বাড়ি যেতে পারেননি তাদেরকে এখনো ঢাকা ছাড়তে দেখা যায়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ঈদের টানা ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। এ কারণে সড়ক ও নৌপথে বেড়েছে যাত্রীদের চাপ। ঘাট ও মহাসড়কে কোনো যানজট না থাকায় স্বস্তি প্রকাশ করেন তারা। তবে অনেক এলাকায় ছিল অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও। সারিবদ্ধ বাসে উঠছেন যাত্রীরা, পূর্ণ হলেই ছেড়ে যাচ্ছে গন্তব্যের উদ্দেশ্যে। আবার কোথাও সড়কেই পার্কিং করে যাত্রী তোলা হচ্ছে। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। এতে সড়ক ও নৌপথে চাপ বেড়েছে যাত্রীদের। শনিবার সকাল থেকে যাত্রীরা জেলা ও উপজেলা সদরের বাস কাউন্টারগুলোতে ভিড় করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী চাপ বাড়তে থাকে। ভিড় এড়াতে অনেকে আগেভাগে ফিরছেন ঢাকায়। ফেরিঘাট ও মহাসড়কে যানজট না থাকায় ফেরার যাত্রায়ও স্বস্তির কথা জানান যাত্রীরা। তবে অনেক এলাকায় ছিল অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। ওনারা বলে 200 টাকা করে ভাড়া, এখানে লিগ্যাল ভাড়া হলে 150 টাকা। গাড়ি তো পর্যাপ্ত আছে, কিন্তু ভাড়া বেশি চাইতেছে। নৌপথে যাত্রার জন্য চাঁদপুর, ভোলা, বরিশাল সহ দক্ষিণাঞ্চলের মানুষ লঞ্চঘাটগুলোতে জড়ো হন। ঈদের ফিরতি যাত্রার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিআইডব্লিউটিএ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। মতিঝিল থেকে উত্তরায় মেট্রো রেল চালুর মাত্র 1.5 বছর হলো। এর মাঝেই যাত্রার একক টিকিট এবং এমআরটি পাস নিয়ে নানা জটিলতায় বাড়ছে অসন্তোষ। যাত্রীরা বলছেন কার্ড ব্যবস্থা সহজ করতে না পারলে আস্থা হারাতে পারে মেট্রো সেবা। কর্তৃপক্ষের দাবি, এই ব্যবস্থা সহজ করতে জাপান থেকে আনা হচ্ছে বিশেষ মোবাইল অ্যাপ। ধ্রুব ব্যানার্জি রিপোর্ট।
কাজীপাড়া মেট্রো স্টেশন। টিকিট ভেন্ডিং মেশিনের লাইনে দাঁড়াতেই ঘটল বিপর্যয়, দেখা দিল যান্ত্রিক গোলযোগ। আঁচ করতে পেরে কল বাটন চেপে ডাকার চেষ্টা করা হলো মেট্রো কর্মকর্তাদের, তবে মিনিট 15 পরেও দেখা নেই কারো। 60 টাকা রাখছে আর 40 টাকা ব্যাক করছে, বাট টিকিট পাইছে একটা, আর একটা মেশিনের সাময়িক প্রবলেমের জন্য ভিতরে সমস্যা হয়েছে। এখন ভিতরে তো কোনো মানুষ নাই। অবশেষে যাত্রীদের তোপের মুখে একজন দৌড়ে এলেন, দিলেন সমাধান। দুটি টিকিট কাটার পর আবারও বন্ধ টিভিএম। 3 জন ছিল, ওনারা গেছে, এর মধ্যে আবার সমস্যাটা দেখা দিচ্ছে। দ্বিতীয়বারের মতো আবারও এলেন মেট্রো কর্মকর্তা। এবার সময় সংবাদ তার কাছেই জানতে চায়, এতবার কল বাটনে চাপার পরেও কেন ভ্রুক্ষেপ নেই কারো। আসলে সমস্যাটার কারণটা একটু বলে যান, যে আসলে সমস্যা মেশিনে আটকে যাচ্ছে ভাই, টাকা আটকে যাচ্ছে, মেশিনে টাকা আটকে যায়। কল বাটন চাপার পর দেরি হয় কেন? ওইটার কল বাটনটা অ্যাক্টিভ। একক যাত্রা টিকিট নিয়ে এমন অভিযোগ যাত্রীদের কাছ থেকে আসে হর হামেশাই। শুধু তাই নয়, এমআরটি পাস নিয়েও আছে আক্ষেপ। একক যাত্রা টিকিটের ভোগান্তি কমাতে আনা হয়েছিল এমআরটি পাস, তবে এ নিয়েও সাধারণ যাত্রীদের মাঝে অসন্তোষ দেখা গেছে। সাধারণ যাত্রীরা তাই এখন বলছেন, এখন মেট্রো রেলের এমআরটি পাস ব্যবস্থা আরও বেশি সহজ করা প্রয়োজন। সবার কাছে মোবাইল অ্যাক্সেসটা সবসময় থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে হ্যাসেলটা কম হয়ে যেত, সময়টা আরও বাঁচত। একটা অ্যাপস হয়, এটা খুবই সময় উপযোগী হবে বলে আমি মনে করি। ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশি এক তরুণ খুব অল্প খরচে এরই মধ্যে তৈরি করেছে এমআরটি বাড্ডি নামে নতুন এক মোবাইল অ্যাপ। রিচার্জ করা না গেলেও এর মাধ্যমে কার্ডে থাকা ব্যালেন্স থেকে শুরু করে যাবতীয় তথ্য যাচাই করা যায় মোবাইলের মাধ্যমে। তবে প্রশ্ন হলো, ব্যক্তিগত উদ্যোগে একজন তরুণ উদ্যোক্তা এই পদক্ষেপ নিতে পারলে কেন পারছে না মেট্রো কর্তৃপক্ষ? জাপান একটা গ্রান্টের মাধ্যমে আমাদের অ্যাপসটা করার একটা প্রক্রিয়া শেষ পর্যায়ে আছে। এখন আমরা এটা নেব কিভাবে নেব, এই প্রক্রিয়াটা ডিটিসি আলাপ করছে। বিশেষজ্ঞ বলছেন, বিদেশি প্রতিষ্ঠানের উপর নির্ভর না করে দেশীয় প্রযুক্তিবিদদের সহায়তা নিলে দীর্ঘমেয়াদী ফল আসত। প্রথম থেকেই ঘাটতি ছিল পরিকল্পনার। বড় বড় প্রকল্প যখন আমরা নেওয়া শুরু করলাম, এই প্রকল্পগুলিতে যে নেগোসিয়েশন বা দর কষাকষির যে বিষয়টা, সেখানেও আমাদের সক্ষমতার ঘাটতি ছিল। আমাদের প্রযুক্তি দেশীয় প্রযুক্তিতে যদি আমরা কোনো সফটওয়্যার এবং হার্ডওয়্যার এটা ডেভেলপমেন্ট করতে পারি, আসলে আমাদের সুযোগ থাকে পরবর্তীতে এটাকে আপগ্রেডেশন করার। ভোগান্তির অবসান করতে প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবে মেট্রো কর্তৃপক্ষ, এমনটাই দাবি সাধারণ যাত্রীদের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। জটিলতা কাটিয়ে চূড়ান্ত অনুমোদন পেতে একনেকে উঠছে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প। একনেকে অনুমোদন পেলেই বিশ্বব্যাংকের সঙ্গে 650 মিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তি সই করবে বাংলাদেশ। এ বন্দরে 3 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব নিয়ে অপেক্ষায় আছে সিঙ্গাপুর পোর্ট অথরিটি ও সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এই ধুধু বালুচরে 2026 সালের মধ্যে অপারেশনে যাওয়ার কথা ছিল চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত বে টার্মিনালের, কিন্তু এখনো তৈরি হয়নি স্থাপনা। নানা জটিলতায় বারবার পিছিয়েছে এই বন্দর নির্মাণের কাজ, যেটার জন্য আলাদা রোড কানেক্টিভিটি প্রয়োজন নাই, যেটার সাথে পুরো ঢাকা সারা বাংলাদেশের কানেক্টিভিটি আছে। তবে সব জটিলতা নিরসন করে ইতিমধ্যে প্রি একনেকে অনুমোদন হয়ে গেছে এই প্রকল্পের, আর ডিপিপি চূড়ান্ত অনুমোদনের জন্য শিগগিরই একনেকে উঠবে। বিশ্বব্যাংকের সঙ্গে ঋণ চুক্তির সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আনা হয়েছে। ডিপিপি অনুমোদিত হওয়ার পরপরেই বিশ্বব্যাংকের সাথে সরকারের একটা লোন এগ্রিমেন্ট হবে এবং পরবর্তী কার্যক্রমগুলো শুরু হবে। 6 কিলোমিটার দীর্ঘ বে টার্মিনালের 3টি অংশের মধ্যে চট্টগ্রাম বন্দরের নিজস্ব জেটি 1500 মিটার, সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ডের জন্য প্রস্তাবিত জেটির দৈর্ঘ্য হচ্ছে 1225 মিটার করে। প্রি একনেকও হয়ে গেছে, এখন জাস্ট একনেকে উঠবে আর কি। একনেকে ওঠার জন্য আগে কিছু আমাদের আছে, তথ্য চেয়েছে, ওই তথ্যগুলো আমরা দিব। চট্টগ্রাম বন্দরে শুধুমাত্র জোয়ারের সময় জাহাজ আসা যাওয়ার সুযোগ রয়েছে, তার বিপরীতে সাগরের উপকূলবর্তী পাশাপাশি ব্রেক ওয়াটার সুবিধা থাকায় ভাটার সময়ও 14 মিটার গভীরতার যে কোনো আকৃতির জাহাজ সহজে নোঙ্গর করার সুযোগ পাবে এই বে টার্মিনালে। সেখানে আমরা অধিক পরিমাণে ড্রাফট পাবো এবং টার্মিনাল সাইজ হবে বিশাল, 24 আওয়ার্স নেভিগেশন থাকবে। বছরে 50 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতার এই বন্দরে নৌপথের পাশাপাশি সড়ক এবং রেল যোগাযোগের সুবিধা থাকছে। এবার নির্ধারণ করা হয়েছে 2029 সালের মধ্যে অপারেশনে যাবে এই বে টার্মিনাল। প্রস্তাবিত বে টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। ভারতে মুসলমানদের স্বার্থ বিরোধী ওয়াকফ বিল পাশের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র শিবির।
শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় বিজেপি সরকারের ধারাবাহিক মুসলিম বিরোধী পদক্ষেপের নিন্দা জানান বক্তারা। বলেন, ভারতে পাশ হওয়া ওয়াকফ বিল মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা, মালিকানা ও অধিকার হরণ করবে। অবিলম্বে বিলটি প্রত্যাহার করে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানান ছাত্র শিবিরের নেতারা। তারা বলেন, সব ধর্মের অনুসারীদের ধর্মীয় স্বাতন্ত্র্য রক্ষা করার সুযোগ দিতে হবে। 3 এপ্রিল পার্লামেন্টে পাস হয়েছে, সেখানে বলা হয়েছে ওয়াকফ বোর্ডে মুসলিম নন এরকম 2 জন সদস্যকে রাখা যাবে এবং ডিস্ট্রিক্ট কালেক্টর ওয়াকফের সম্পত্তির উপরে প্রভাব বিস্তার করতে পারবে। ওয়াকফের সম্পত্তি কিভাবে কি কাজে লাগবে সে ব্যাপারে তারা প্রভাব বিস্তার করতে পারবে। ভারতের মুসলমানরা আশঙ্কা করছেন এটার মাধ্যমে মূলত ভারতের মুসলমানদের জমি কেড়ে নেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। আশ্বাস দিয়েও আন্দোলনকারীদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা সাক্ষাৎ না করায় রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি ফয়জুল আলম অভিযোগ করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন ইফতার পার্টিতে যোগ দিলেও বিডিআর সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় পাননি। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সরকারি সব সুবিধা দিয়ে দ্রুত চাকরিতে পুনর্বহাল ও গঠিত স্বাধীন কমিশন দ্রুত তদন্ত শেষ করে কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। দাবি অফিসারে পরিচালনা করেন, তাহলে আপনি যদি ভাবেন সেনাবাহিনীর সদস্যরা কোথাও থেকে চাপ পড়েছে, চাপ আছে যেন আমাদের সাথে মিটিং না করে, আর না হলে উনি যদি আমাদের সাথে মিটিং কি জন্য করলেন না আমাদেরকে ওয়াদা করে কথা দিয়ে, এটা উনি আপনাদের মিডিয়ার সামনে জাতির সামনে তুলে ধরতে হবে। এর ধারাবাহিকতায় আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে একটা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা দিচ্ছি। যথেষ্ট মজুদ থাকায় খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে খাদ্য উপদেষ্টা আলিয়া ইমাম মজুমদার বলেছেন, গত বন্যায় আমনের ক্ষতি পুষিয়ে নিতে সরকার খাদ্যশস্য আমদানি করছে। এবার হাওর সহ সারা দেশে বোরোর বাম্পার ফলন হবে। কিশোরগঞ্জের অষ্টগ্রামে ফসলের মাঠ পরিদর্শন শেষে এক সভায় তিনি কথা বলেন। সরকারের যে মজুদ রাখতে হয় সে মজুদ পরিস্থিতির দিক থেকে আমরা আল্লাহর রহমতে সন্তোষজনক অবস্থানে আছি। গত আমন ফসলের সময় দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যার জন্য আপনারা জানেন ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, এটা আপনার কিশোরগঞ্জের কিছু অংশ এই বন্যার জন্য আমন ধান ব্যাপক ক্ষতি হয়েছিল, যার জন্য সেই ঘাটতি পূরণের জন্য আমরা বিদেশ থেকে প্রচুর চাল আমদানি করতে হয়েছে। সে আমদানি প্রক্রিয়া এখনও চলমান আছে। আমাদের মজুদ পরিস্থিতি চাল এবং গম দুইটা মিলেই আল্লাহর মধ্যে অত্যন্ত সন্তোষজনক আছে। মাতোয়াইল স্যানিটারি ল্যান্ডফিলের পার্শ্ববর্তী এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। স্থানীয়দের দাবির মুখে শনিবার সকালে মাতোয়াইল স্যানিটারি ল্যান্ডফিল পরিদর্শনে যান তিনি। ভাগাড়ের বর্জ্য এবং ব্যাটারি পোড়ানো বন্ধের নির্দেশ দেন পরিবেশ উপদেষ্টা। এ সময় বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করেন স্থানীয়রা। দূষণ থেকে বাঁচতে মাতোয়াইল স্যানিটারি ল্যান্ডফিল দ্রুত সরিয়ে নেওয়া সহ বিভিন্ন দাবি জানান তারা। মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, এখানে বিষাক্ত কালো ধোঁয়ারবাসী সচেতন এলাকাবাসী হিসেবে এসেছি। এখানে আমাদের এলাকায় কয়েকটা বাচ্চা এমনভাবে অসুস্থ, এটা সময়ের ব্যবধানে এখান থেকে উঠাতে হবে, আদারওয়াইজ আমরা এখানে বসবাস করতে পারছি না এবং আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অনেক আপনার ইন্ডাস্ট্রি রয়েছে, এগুলোর যে কালো সীসা ধোঁয়া এমনভাবে নির্গত হয়, মানে বাচ্চা তো বের করা দূরের কথা, আমরা যারা মোটামুটি বয়োজ্যেষ্ঠ হয়েছি তারাও বের হতে পারি না। চূড়ান্ত দাবিটা হচ্ছে যে এখান থেকে এটা সরিয়ে নিতে হবে, কিন্তু এটা যদি আপনি আমাকে 5 দিনে বলেন আমি পারবো না সমাধান করতে। ব্যাটারির সীসা কোনোভাবেই এখানে ফেলে পুড়িয়ে তোলা যাবে না। 2 হচ্ছে কোনোভাবেই এখানে আগুন দেওয়া যাবে না। 2টা স্টিল মিলের নাম নিয়েছি, আমি গিয়ে দেখবো ওদের পরিবেশগত ছাড়পত্র আছে কিনা। যদি ছাড়পত্রের একটা নিয়মও ওরা ব্যত্যয় ঘটায় আমরা সেটা আইনি ব্যবস্থা নেব। চৈত্রের টানা 1 সপ্তাহের গরমের পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হয়েছে। সিলেট, ময়মনসিংহ, খুলনা সহ বেশ কয়েকটি জেলায় হয়েছে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এপ্রিল-মে জুড়েই থাকবে বজ্রঝড়।
চৈত্রের তীব্র গরমে হঠাৎ এক পশলা স্বস্তির বৃষ্টি, সাথে ঝড়ো হাওয়া। যশোর, কুষ্টিয়া, খুলনা, গোপালগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, সিলেট, নেত্রকোনা, ময়মনসিংহ এবং সিরাজগঞ্জের উপর দিয়ে বয়ে যায় অস্থায়ীভাবে স্বল্প শক্তিমত্তার মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়। কোথাও কোথাও হয়েছে বজ্রঝড় এবং শিলাবৃষ্টি। এতে কয়েকদিনের গরমে অতিষ্ঠ মানুষ পেয়েছে শীতল পরশ। অনেকেই সন্ধ্যার পর নেমে আসেন মূল সড়কে। হঠাৎ বৃষ্টিতে প্রয়োজনীয় কাজে বাইরে থাকা মানুষ বিপাকে পড়লেও স্বস্তি মিলেছে জনজীবনে। ভাবছো যে ঘন্টা ছিল, এই বৃষ্টিতে এসে মনে হয় সেটা একটু কমবে। গরমের তীব্রতার পরে হঠাৎ আজকে যে বৃষ্টি হয়েছে সেটা যথেষ্ট স্বস্তিদায়ক। রাজধানীতে শনিবার সন্ধ্যায় আকাশ কালো করে আসে ঝড়ো হাওয়া, সঙ্গে আকাশে বিদ্যুতের খেলা। ধুলো ঝড়ে ঢেকে আসে নগর। অনেক গরম ছিল, গাড়ি ঠিকমতো চালাতে পারি নাই, এখনো ঠান্ডা লাগতেছে, এখন একটু ভালো লাগতেছে। ঠান্ডার অনুভব করছে, চলতে ফিরতে বাতাস অনুভব অন্যরকম লাগে। আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে হওয়া বজ্রঝড়ে রাজধানীতে গতিবেগ ছিল 40 কিলোমিটার। এপ্রিল মে মাস জুড়ে অব্যাহত থাকবে এমন বজ্রঝড়। হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় বয়ে গেল। আজকে ঢাকায় সন্ধে 6:30 থেকে 7টার মধ্যে প্রতি ঘন্টায় 40 কিলোমিটার বেগের একটি হালকা থেকে মাঝারি শক্তিমাত্রার বজ্রঝড় বয়ে গেছে। প্রতি বছর বজ্রঝড়ে আশঙ্কাজনকভাবে মৃত্যু বাড়ায় পূর্বাভাস পেলেই সতর্ক থাকার নির্দেশনা সংস্থাটির। হাসান ওয়ালি, সময় সংবাদ। পাপ মুক্তির আশায় পুণ্য স্নান উৎসবে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। ভোর থেকে দেশের বিভিন্ন জেলার নদী তীরবর্তী এলাকায় স্নান করতে সনাতন ধর্মাবলম্বীদের ঢল নামে। পুণ্য স্নানের মধ্য দিয়ে পরিবার ও দেশের জন্য মঙ্গল কামনা করেন তারা। এদিকে উৎসবের নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। জগতের সব পাপ থেকে মুক্তি ও পুণ্য লাভের আশায় ভোরের আলো ফুটতেই নদী তীরে ভিড় পুণ্যার্থীদের। প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে পুণ্য স্নানের এই উৎসবে মাতেন সনাতন ধর্মাবলম্বীরা। ভোর থেকে পুণ্য স্নানে মানুষের ঢল নামে ময়মনসিংহ, জামালপুর ও কুড়িগ্রামের চিলমারি অংশের ব্রহ্মপুত্র নদে। ব্রাহ্মণবাড়িয়ায় গোকর্ণঘাট তিতাস নদীতে পুণ্যার্থীরা মেতেছেন গঙ্গা স্নানে। এছাড়া নারায়ণগঞ্জে ঐতিহাসিক তীর্থস্থান লাঙ্গলবন্দে স্নানে আসেন লাখো সনাতনী ধর্মাবলম্বীরা। স্নানের মধ্য দিয়ে নিজের পরিবার ও দেশের জন্য মঙ্গল কামনা করেন তারা। এ সময় মিলন মেলায় পরিণত হয় নদী তীর, বসে গ্রামীণ মেলাও। আমরা পুণ্যতিথি স্নান করি আপনার মঙ্গলের জন্য, পরিবার দেশের মঙ্গলের জন্য এখানে সবাই মিলে একসাথে এসে স্নান করি। ভগবতী মা গঙ্গা সকলের আশীর্বাদ করে যেন আয়ু বৃদ্ধি করে। খুবই নিরাপদ পরিবেশে আমরা সবাই মিলে আজকে স্নানে অংশগ্রহণ করতে পারছি। এদিকে উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। নারায়ণগঞ্জে এ উৎসব পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এমন ধর্মীয় সম্প্রীতি পৃথিবীর আর কোনো দেশেই নেই। বাংলাদেশের মতো এত সম্প্রদায় সম্প্রীতি কোথাও নাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এখানে কারো কোনো ভেদাভেদ নাই। আমরা এখানে সবাই আমরা বাংলাদেশি। মিডিয়াও আপনারা সত্যি সংবাদ দেন। আমি আশা করব আমাদের যদি কোনো ভুল থাকে আপনারা বলেন, আমার কোনো আপত্তি নেই। শুক্রবার রাত 2:30টায় শুরু হওয়া পুণ্য স্নানের তিথি শেষ হবে শনিবার রাত 2টায়। রিমু সিদ্দিক, সময় সংবাদ। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। ভবিষ্যৎ প্রজন্ম ও অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ফিনল্যান্ড। দেশটির চাকরির বাজার ও প্রবৃদ্ধির দিকে নজর জোরালো করা হচ্ছে। দলটির চেয়ারম্যান আন্টি লিনম্যান সময় টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। ফিনল্যান্ডে চলছে মিউনিসিপ্যাল নির্বাচন। আগাম ভোট চলবে আরো 4 দিন। চূড়ান্ত ভোট 13 এপ্রিল। প্রচারণায় সরগরম সবগুলো শহর। এসপো শহরের লেপ্পাভাড়ায় প্রচারণায় আসেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ফিনল্যান্ডের চেয়ারম্যান আন্টি লিন্ডম্যান। পৃথিবীর সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সান্না মারিনের পর দলের দায়িত্ব নেন তিনি। অভিবাসী বান্ধব নীতির কারণে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের কাছে বেশ জনপ্রিয় লিন্ডম্যানের দল এসডিপি। প্রচারণা শেষে কথা বলেন সময় টিভির সঙ্গে। জানান বাংলাদেশি প্রবাসী ও অভিবাসীদের জন্য তার দলের অবস্থান অনড়। Important
অভিবাসী অধিকার রক্ষা আমাদের জন্য একটা সার্বজনীন নীতি। প্রত্যেকেই সমান, এখানে কোনো বৈষম্য নেই। আপনি যদি এখানকার অবকাঠামোর দিকে তাকান তাহলে দেখতে পাবেন ফিনল্যান্ডের বয়স্করা কিভাবে থাকে। ভবিষ্যতে আমাদের আরো সুযোগ সুবিধা প্রয়োজন। আমি মনে করি অভিবাসীদের মধ্যে এসডিপি বর্তমানে সবচেয়ে জনপ্রিয়। পুরো পৃথিবীতে এটি একটি সফল মডেল এবং আমার মনে হয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এটি রক্ষা করা উচিত। এই মিউনিসিপ্যাল নির্বাচন আসছে জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে বলেও মত তার। জাতীয় কূটনীতিতে এই নির্বাচনগুলোর প্রভাব রয়েছে, কারণ বর্তমান নীতি নির্ধারকরা সমাজ কল্যাণ পরিষেবাগুলোতে কঠোর কাটছাঁটের পদক্ষেপ নিয়েছে এবং এটি চাকরি বাজার ও প্রবৃদ্ধি অর্জনের একমাত্র উপায়। আমাদের উচিত এর প্রতি নজরদারি করা। এসডিপি থেকে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মিয়াজ নজরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি লড়ছেন এসপো শহর থেকে। ফিনল্যান্ডের মিউনিসিপ্যাল ইলেকশন এতটা উৎসবমুখর খুব একটা লক্ষ্য করা যায় না, তবে পালা বদলের হাত গণনা কিন্তু এখান থেকে শুরু হয়, কারণ এবার যিনি এগিয়ে থাকবেন তারাই কিন্তু আগামী জাতীয় নির্বাচনে জয়ী হবেন বলে একটি ভবিষ্যৎবাণী করা হয়ে থাকে। তাই এসডিপির যিনি প্রেসিডেন্ট প্রার্থী হবেন তিনিও কিন্তু এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করছেন। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। আয়ারল্যান্ডের পাসপোর্ট এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট। সম্প্রতি দ্য নোম্যাড পাসপোর্ট ইন্ডেক্স এই তথ্য প্রকাশ করে। এই খবরে স্থানীয় সহ দেশটিতে বসবাসরত আইরিশ বাংলাদেশিদের মধ্যেও বইছে আনন্দের হাওয়া। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। দ্য নোমাড ইন্ডেক্স বিশ্ব পাসপোর্টের র্যাঙ্কিং নিয়ে কাজ করা স্বীকৃত একটি প্রতিষ্ঠান। সম্প্রতি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে আয়ারল্যান্ডের নাম প্রকাশ করে তারা। সংস্থাটি বলছে ভিসা মুক্ত ভ্রমণ, কর, দ্বৈত নাগরিকত্ব ধারণের ক্ষমতা ও ব্যক্তি স্বাধীনতায় সামগ্রিক স্কোর 109 হওয়ায় এই কৃতিত্ব অর্জন করেছে আয়ারল্যান্ড। গণতান্ত্রিক স্থিতিশীলতা, নাগরিক স্বাধীনতার প্রতি অঙ্গীকার ও প্রগতিশীল সামাজিক নীতিগুলো শক্তিশালী হওয়ায় এ অর্জন আরও সহজ বলেও জানায় নোমাড। আইরিশ পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের খেতাব পাওয়ায় দেশটিতে বসবাসরত আইরিশ বাংলাদেশিরাও দারুণ খুশি। বিশ্বে অনেক বড় বড় দেশ আছে, যে দেশগুলো আয়তনের দিক দিয়ে অনেক বড়, জনসংখ্যা অনেক বেশি, সেই দেশগুলোর মধ্যে থেকে আইরিশ পাসপোর্ট শক্তিশালী পাসপোর্ট হিসেবে গণ্য হওয়াটা আমাদের একটা ভালো লাগার বিষয়। আয়ারল্যান্ডের পাসপোর্ট বিশ্বের নম্বর 1। আইরিশ নাগরিকরা বিশ্বের 176টি দেশে অনারাইভাল সুবিধা নিচ্ছে। একজন আইরিশ বাংলাদেশি হিসাবে আমি নিজেও খুব গর্ববোধ করি। সবশেষ 2020 সালে লুক্সেমবার্গ এবং সুইডেনের সাথে শীর্ষ নাম্বারে ভাগাভাগি করেছিল আয়ারল্যান্ড। এই প্রথম এককভাবে শক্তিশালী পাসপোর্টের পাশে নাম লেখালো দেশটি। এরপরেই রয়েছে সুইজারল্যান্ড, গ্রিস ও পর্তুগাল। শীর্ষ 10 শক্তিশালী পাসপোর্টের মধ্যে 9টি ইউরোপীয় দেশগুলো, যেখানে যুক্তরাষ্ট্রের অবস্থান 45তম। একটি পাসপোর্ট একটি দেশের পরিচয় বহন করে, তবে সেই পাসপোর্টটি যদি হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী তাহলে অবশ্যই সেটি গর্বের ও খুশির বিষয় সে দেশের নাগরিকদের জন্য। আয়ারল্যান্ড এভাবেই এগিয়ে যাক বিশ্ব দরবারে, এমনই প্রত্যাশা এখানের নাগরিকদের। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে উদযাপিত হলো মহান স্বাধীনতা দিবস। সেন্ট্রাল লন্ডনের এই আয়োজনে অংশ নেন যুক্তরাজ্য বিএনপি সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্রিটিশ বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশিরা। লন্ডন থেকে শোয়েব কবিরের প্রতিবেদনে বিস্তারিত। যুক্তরাজ্যের লন্ডনে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান রূপ নিয়েছিল প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায়। বাংলাদেশ হাই কমিশনের এই আয়োজনে অংশ নেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘ 16 বছর পর এই অনুষ্ঠানে থাকতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন যুক্তরাজ্য বিএনপি সহ বিভিন্ন সংগঠনের নেতারা। প্রবাসী বাংলাদেশিরা দাওয়াত পেয়েছে, ইনভাইট পেয়েছে বাংলাদেশ হাই কমিশন, এটা আরেকটি বাংলাদেশ। তাই আমি হাই কমিশন সহ হাই কমিশনের সকল অফিসার সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। 16 বছর পরে এই এমবেসি আমাদেরকে স্বাগত জানিয়েছে, আমরা এটা গ্রহণ করেছি। বাংলাদেশের ডক্টর ইউনূসের সরকারকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, বেগম খালেদা জিয়া, আমাদের দল, আমরা সহযোগিতা করছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের প্রথম বাংলাদেশি এমপি ও মন্ত্রী রুশনা আরা আলী, বাংলাদেশ হাই কমিশনের নবনিযুক্ত হাই কমিশনার আবিদে ইসলাম সহ আরো অনেকে। We want people to thrive and succeed. We've always wanted that
and we are all united, I believe, in wanting to see Bangladesh succeed and thrive. 1971-এ ওনারা আমাদের পাশে ছিলেন এবং এখনো আছেন এবং ওনাদের যার যার অবস্থান থেকে আমাদের বাংলাদেশকে সাহায্য করে যাচ্ছেন। 24-এর বিপ্লবের হাত ধরে দলমত নির্বিশেষে আজকে বিলেতে সকল মানুষ মিলে যেভাবে স্বাধীনতা বিজয় দিবস উদযাপন করছে, এটি হচ্ছে বাংলাদেশের প্রতিকৃতি, নতুন বাংলাদেশের প্রতিকৃতি। সেন্ট্রাল লন্ডনের কপথ্রন তারা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আসা অনেক ব্রিটিশ নাগরিকও বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। Cements 55 years of partnership and governmental collaboration between the two countries. বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে এই অনুষ্ঠান করতে পেরে খুশি আয়োজকরা। Democracy, human rights. শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। প্রায় এক যুগ পর চলতি এপ্রিলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে। সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তান শনিবার এক প্রতিবেদনে জানায়, এবারের সংলাপে ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ঠিক করা হবে। এ সংলাপে পাকিস্তানের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালোচ। এতে দুই দেশের সম্পর্ক জোরদার এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ইস্যুতে সমন্বয় বৃদ্ধিতে একটি প্ল্যাটফর্ম তৈরির বিষয়ে জোর দেয়া হবে বলে জানা গেছে। প্রতিবেদনে আরও বলা হয়, আগামী 22 থেকে 24 এপ্রিল বাংলাদেশ সফর করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। তার এ সফরটিকে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের একটি বড় সুযোগ হিসেবে দেখছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শুল্ক কমাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধান উপদেষ্টা। ইতিবাচক সাড়া পাওয়ার আশা। মার্কিন পণ্য আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানোর চিন্তা। ইউনুস মোদি বৈঠকে ঢাকা দিল্লি সম্পর্কে নতুন অধ্যায় শুরুর আশা। আন্তর্জাতিক আইন মেনে বিচার হলে শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য হবে ভারত, মত সাবেক রাষ্ট্রদূতের। এবং হেফাজতে ইসলাম বিএনপির লিয়াজো কমিটির বৈঠক। ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠানে দ্রুত রোডম্যাপ ঘোষণার তাগিদ। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের দাবি। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।